নমস্কার বন্ধুরা, আমি পলাশ আর তোমরা শুনছো সত্যি ভৌতিক কাহিনী। এই যে এইদিকে দেখো, আমি এসছি। কে তুমি? আমি চিনতে পারছো না? এইদিকে দেখো। তুমি? কেন আসতে পারি না? না, তুমি তো মারা গেছো। প্রত্যেক দিন ঠিক সন্ধ্যে 7টায় সত্যি ভৌতিক কাহিনী শোনার সময়। বন্ধুরা, এখন তোমরাও তোমাদের সাথে ঘটে যাওয়া বা তোমাদের কারো কাছ থেকে শোনা সত্যি ভৌতিক কাহিনী আমাদের পাঠাতে পারো সত্যি ভৌতিক কাহিনী @gmail.com-এ। তো বন্ধুরা, আজকের গল্পটি কমলেশের। তাহলে আসুন এবার কমলেশের দৃষ্টিকোণ থেকে এই গল্পটি শুনি। কিন্তু গল্প শুরু করার আগে যেমনটা আমি তোমাদের সব সময় বলি যে তোমরা নিশ্চয়ই অনেক গল্প শুনেছ, কিন্তু আমি আশা করি আজ আমাদের গল্পটা শুনলে তোমরা সত্যিই ভয় পাবে। আমি শুধু তোমাদের অনুরোধ করছি যে যদি তোমরা এই গল্পটি পুরোপুরি শোনো তাহলে তোমরা সত্যি অনেক উপভোগ করবে। আর যদি তোমরা আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। এটা করলে তোমাদের সাথে আমাদের ঘনিষ্ঠতা বৃদ্ধি পাবে এবং আসন্ন ভিডিওগুলো তোমাদের কাছে সহজেই পৌঁছে যাবে। তাহলে বেশি সময় না নিয়ে চলো দ্রুত আমাদের গল্প শুরু করি। বন্ধুরা, আমার নাম কমলেশ এবং যখন আমার সাথে এই ঘটনাটি ঘটেছিল তখন আমাদের বাড়িতে কোনো শৌচাগার ছিল না। অর্থাৎ এই ঘটনাটি আজ থেকে প্রায় 15 বছর আগের। সেই সময় আমাদের গ্রামের কয়েকটি বাড়ি ছাড়া কারো বাড়িতে শৌচাগার ছিল না এবং এই কারণে গ্রামের সমস্ত খোলা জায়গায় মল ত্যাগ করতে যেতে হতো। এই ঘটনাটি আমাদের সাথেও ঘটেছিল যখন আমি খোলা জায়গায় মল ত্যাগ করতে যেতাম, কিন্তু সেই ঘটনার পর আমি চিরতরে খোলা জায়গায় মল ত্যাগ করা বন্ধ করে দিয়েছি। কিন্তু আমাদের গ্রামের শ্মশানের ঠিক পাশের মাঠে ঘটেছিল এই ঘটনা। আপনারা জানেন যে যদি কোনো ছোট শিশু মারা যায় তবে তাকে দাহ করা হয় না, বরং তাকে মাটিতে পুঁতে দেওয়া হয়। আমাদের গ্রামে এত অল্প বয়সে মারা যাওয়া শিশুদের শ্মশানের পাশের খোলা মাঠে কবর দেওয়া হয় এবং গ্রামের সব মানুষ সেই খোলা মাঠের কাছেই মল ত্যাগ করতে যেত। আমিও সেখানে মল ত্যাগ করতে যেতাম। এটা সেই দিনের কথা যখন সন্ধ্যায় আমার মনে হয়েছিল যেন আজ আমার পেট ভালো নেই। আমার মনে হচ্ছিল যেন আজ আমার পেট খারাপ এবং কিছুক্ষণ পরে আমার মল ত্যাগ করতে হবে। কিন্তু সূর্য এখনও অস্ত যায়নি এবং আমি সূর্য অস্ত যাওয়ার জন্য অপেক্ষা করছিলাম, যাতে অন্ধকার হয়ে যাওয়ার পরে আমি সেই খোলা মাঠে যেতে পারি। এখন সূর্যাস্তের পর যখনই চারপাশ অন্ধকার হয়ে যায় তখনই আমি সেই খোলা মাঠের দিকে যাই। সেই সময় যখন আমি মল ত্যাগ করে ফিরে আসি তখন আমার কিছুই হয় না, কিন্তু রাতের খাবার খাওয়ার কিছুক্ষণ পর আমার আবার এমন অনুভূতি হয়। আমি ভেবেছিলাম আমার পেট খারাপ এবং আমাকে আবার বাইরে যেতে হবে। সেই সময় যখন আমি ঘড়ির দিকে দেখলাম তখন রাত প্রায় 10:30 এবং গ্রামের চারপাশ সম্পূর্ণ নীরবতা ছিল। তাই আমি সেই নীরবতার মাঝে গ্রামের রাস্তা দিয়ে শ্মশানের পাশের সেই মাঠের দিকে নিজেকে মল ত্যাগ করার জন্য যাই। সাধারণত গ্রামের সবাই খোলা মাঠ পার হয়ে সামনের জঙ্গলের দিকে যেত। সেখানে অল্প বয়সে মারা যাওয়া শিশুদের কবর দেওয়া হতো। কিন্তু সেদিন মাঠ থেকে সামনের জঙ্গলের দিকে যাওয়ার সময় আমি জঙ্গল দেখে একটু ভয় পেয়েছিলাম এবং সেই সময় আমার চাপও প্রয়োজনের চেয়ে বেশি বেড়ে যাচ্ছিল। সেই সময় আমি সেই মাঠের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। তারপর ভাবলাম যে আমি এখানেই মল ত্যাগ করতে পারি। আর এই সব ভাবতে ভাবতেই এখন আমি ওখানে বসে মল ত্যাগ শুরু করি। মল ত্যাগের পর
যখনই আমি সেখান থেকে উঠে আমার বাড়ির দিকে যেতে শুরু করি, তখন থেকেই আমার এক অদ্ভুত অনুভূতি শুরু হয়। আমার মনে হচ্ছিল যেন কেউ আমার পিছনে হেঁটে আসছে। কিন্তু যখন আমি পিছনে তাকালাম, তখন আমি সেখানে কাউকে দেখতে পেলাম না। কিন্তু আবার হাঁটতে শুরু করার সাথে সাথে আমি আমার পায়ের সাথে অন্য কারো পায়ের শব্দ শুনতে পেলাম। কারণ গাছের শুকনো পাতা পুরো মাঠে ছড়িয়ে ছিটিয়ে ছিল, এবং যখন কেউ তাদের উপর দিয়ে হেঁটে যাচ্ছিল, এবং সেই শব্দের কারণে আমার মনে হচ্ছিল যেন অন্য কেউ আমার পিছনে হেঁটে যাচ্ছে। আমি একবার দুবার পিছনে তাকালাম, কিন্তু যখন আমি কাউকে দেখতে পেলাম না, তখন ভাবলাম যে হয়তো এটা আমার মনের ভুল। এবং সেই জায়গাটিও এমন ছিল যে সেখানে যে কারো মনে যে কোনো ভ্রম জাগাতে পারে। কারণ সেই সময় আমার চারপাশে রাতের ঘন নীরবতা ছিল, এবং যেখানেই আমি দেখতে পেলাম আমি কেবল অন্ধকার দেখতে পাচ্ছিলাম। তাই আমি ভেবেছিলাম যে এমন পরিবেশে যে কেউ ভয় পাবে। তারপর আমি সেই বিষয়টি উপেক্ষা করে দ্রুত আমার ঘরে ফিরে আসি। আমি যখন আমার ঘরে ফিরে আসি এবং বিছানায় শুয়ে পড়ার সময় আবার ঘড়িতে সময় দেখি, তখন রাত প্রায় 11:15। এরপর আমি গায়ে কম্বল জড়িয়ে ঘুমিয়ে পড়ি। যখন আমি গায়ে কম্বল জড়িয়ে ঘুমানোর চেষ্টা করছিলাম, তখন আমার মনে হচ্ছিল যেন কেউ আমার বিছানার পাশে দাঁড়িয়ে আছে। ঠিক একই অনুভূতি হয়েছিল যখন আমি মলত্যাগের পর খোলা মাঠ থেকে আসছিলাম। তখন আমার মনে হচ্ছিল যেন কেউ আমার পিছু নিচ্ছে। এখন একইভাবে আমার মনে হচ্ছে যেন কেউ আমার মাথার কাছে আমার বিছানার পাশে দাঁড়িয়ে আছে। কম্বলে জড়িয়ে থাকা অবস্থায় আমার মনে হচ্ছিল যে হয়তো এটা আমার মনের ভ্রম, এবং এখন আমি চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করছিলাম। কিন্তু কেন জানি না, তবুও বারবার অনুভব করছিলাম যে কেউ আমাকে অনুসরণ করছে, আমার পাশে কেউ দাঁড়িয়ে আছে। তারপর হঠাৎ আমি উঠে আমার খাটের চারপাশে তাকাই, কিন্তু সেখানে কাউকে দেখতে পাই না। আমার থেকে একটু দূরে উঠোনে আমার বাড়ির লোকেরা ঘুমাচ্ছিল, কিন্তু তাদের কেউ জেগেছিল না। তারা সবাই গভীর ঘুমে ঘুমাচ্ছিল। এরপর আমি গায়ে কম্বল জড়িয়ে ঘুমাতে যাই, কিন্তু এবার আমার অন্যরকম অনুভূতি হতে শুরু করে। এখন আমার মনে হচ্ছিল যেন কেউ আমার খাটের নিচে শুয়ে আছে, এবং তার উপস্থিতি অনুভব করার সাথে সাথে আমি বারবার আমার পিঠে ব্যথা অনুভব করছিলাম। আমার মনে হচ্ছিল যেন কেউ নিচ থেকে বারবার আমার খাটের নিচ থেকে আমাকে খোঁচা দিচ্ছে। তারপর আমি মনে মনে ভাবতে লাগলাম যে আজ আমার সাথে কি হচ্ছে, কিন্তু তবুও আমি সেই জিনিসটি উপেক্ষা করে আবার ঘুমানোর চেষ্টা করি। কিন্তু তারপর 2-3 বার আমার মনে হলো যেন কেউ বারবার নিচ থেকে আমার খাটের তলায় স্পর্শ করছে, আর তার কারণে আমার শরীরও কাঁপছিল। তারপর আমি আমার উপর থেকে কম্বল সরিয়ে উঠে খাটের নিচে তাকালাম, কিন্তু কাউকে দেখতে পেলাম না। এইসব ঘটতে থাকাকালীন হঠাৎ আমার পেটে আবার ব্যথা শুরু হলো, এবং আমার আবার মনে হলো যে আমাকে আবার মলত্যাগ করে ফিরে আসতে হবে। কিন্তু যখন আমি ঘড়িতে সময় দেখলাম, তখন মধ্যরাত হয়ে গেছে। তাই সেই সময় দেখে আমার একা বাইরে যাওয়ার সাহস হয়নি, এবং আমি চুপচাপ পেটে ব্যথা দমন করে আবার বিছানায় শুয়ে পড়লাম। কিন্তু বিছানায় শুয়ে পড়ার সাথে সাথে আমার বারবার মনে হলো যে আমার বিছানার নিচে কেউ আছে। তখন আমি ভাবলাম এবার আমি ধীরে ধীরে উঠে বিছানার নিচে তাকাবো না, বরং দ্রুত ঘুরে আমার বিছানার নিচে তাকাবো, যাতে বাড়ির কোনো বাচ্চা যদি আমার সাথে দুষ্টুমি করে তাহলে সে পালিয়ে যেতে না পারে এবং আমি তাকে ধরে ফেলবো। এই কথা ভাবতে ভাবতে হঠাৎ করে আমি ঘুরে আমার বিছানার নিচে তাকালাম। বিছানার নিচে তাকানোর সাথে সাথে আমার অবস্থা খারাপ হয়ে গেল। আমার অবস্থার কারণ ছিল যে শিশুটির মুখ এতটাই ভয়াবহ ছিল যে এটি দেখার পর যে কেউ মুহূর্তের জন্য হার্ট অ্যাটাকে মারা পড়বে। কারণ যখন আমি আমার বিছানার নিচে তাকালাম, তখন দেখলাম যে শিশুটি আমার বিছানার নিচে অদ্ভুতভাবে বসে আছে
যেমন একটি বানর গাছের উপর বসে থাকে এবং তার মুখ এত ভয়ঙ্কর দেখাচ্ছে যে আমি আমার চোখের সামনে কি দেখছি তা বুঝতে পারছি না। তার চোখের মাঝখানের কালো মণি সম্পূর্ণ অনুপস্থিত ছিল এবং তার চোখ সম্পূর্ণ সাদা ছিল, যা সেই অন্ধকারে জ্বলজ্বল করছিল এবং এর সাথে তার মাথায় বৃদ্ধের মতো সাদা চুল ছিল এবং তার দুটি কান ছিল না। এখন তাকে এভাবে দেখার পর আমি হতবাক হয়ে গেলাম। আমি এখন কি করব বুঝতে পারছিলাম না। আমি চিৎকার করতে চাইছিলাম এবং আমার পরিবারের সদস্যদের ডাকতে চাইছিলাম, কিন্তু সেই সময় আমি নিঃশ্বাস নেওয়া ছাড়া আর কিছুই করতে পারছিলাম না। এরপর সেই অন্ধকারে আমার দিকে তাকিয়ে শিশুটি অদ্ভুতভাবে হাসছিল। যখন সে হাসে আমি তার মুখের ভেতর থেকে তার দাঁত দেখতে পাই, যা সম্পূর্ণ কালো ছিল এবং মাঝখানে কিছু দাঁত ভেঙে গিয়েছিল এবং তার একটি দাঁত খুব লম্বা ছিল, যা তার ঠোঁট থেকে বেরিয়ে এসেছিল। আমি বিছানায় উল্টো হয়ে শুয়েছিলাম এবং কেবল তার দিকে তাকিয়েছিলাম। আমার মনে হচ্ছিল যেন কিছুক্ষণের মধ্যেই আমার হার্ট অ্যাটাক হবে, কিন্তু হঠাৎ আমি আমার কাঁধে কারো হাত অনুভব করি এবং আমি চাইলেও পিছন দিকে ফিরে দেখতে পারছিলাম না যে কে আমার পিছনে আছে। তারপর আমি আমার কানে কারো আওয়াজ শুনতে পেলাম এবং যখন আমি মনোযোগ দিয়ে শুনলাম তখন সেই আওয়াজ আমার বাবার ছিল। বাবার আওয়াজ শুনে আমি কিছুটা সাহস পাই এবং যখন আমি ঘুরে তার দিকে তাকাই সে আমাকে বলে, কমলেশ, কি হয়েছে বাবা? তুমি এভাবে উল্টো হয়ে শুয়ে আছো। তুমি কি এখন একটু ভালো বোধ করছো? তারপর আমি তাকে বলি যে হ্যাঁ, আমি একটু ভালো বোধ করছি, কিন্তু আজ আমি জানি না বাবা, আমার সাথে অদ্ভুত কিছু ঘটছে। সে আমাকে জিজ্ঞাসা করলো, কি হয়েছে? আমি তাকে এখন পর্যন্ত আমার সাথে যা ঘটেছে তার সব বললাম। এমনকি আমি তাকে বললাম যে আমি খাটের নিচে একটা বাচ্চা দেখতে পাচ্ছি। এবার বাবা নিচু হয়ে আমার খাটের নিচে তাকালেন এবং হেসে বললেন, আরে এটা নিশ্চয়ই তোমার মনের ভুল। খাটের নিচে কেউ নেই, আর তুমি এখন চুপ থাকো। তারপর আমি তার কথা মেনে আবার ঘুমানোর চেষ্টা করলাম এবং এখন বাবাও তার খাটে ঘুমোতে গেলেন। এবার আমি কম্বলের নিচে ঘুমাচ্ছিলাম। ঠিক তখনই আমার কম্বলের ভেতরে একটা মশার উপস্থিতি টের পেলাম। সেটা বারবার আমার কানের কাছে এসে শব্দ করছিল। তাই আমি তাড়াতাড়ি মুখ থেকে কম্বলটা সরিয়ে ফেললাম, কিন্তু মুখ থেকে কম্বলটা সরিয়ে ফেলার সাথে সাথেই আবার আমার দুটো চোখ খোলা রইল এবং এবার আমি বুঝতে পারলাম যে আমার সাথে খুব খারাপ কিছু ঘটছে এবং হয়তো আমি সেই খোলা মাঠে মলত্যাগ করতে গিয়ে বড় ভুল করেছি এবং সেখান থেকে এমন একটা বিপদ ডেকে এনেছি যা খুবই বিপজ্জনক এবং ভয়াবহ। আসলে যখনই আমি আমার মুখ থেকে কম্বল সরিয়ে ফেললাম তখনই আমি দেখতে পেলাম যে আমার বাড়ির সামনে ছাদের দেয়ালে সেই একই বাচ্চাটি বসে আছে, যে কিছুক্ষণ আগে আমার খাটের নিচে আমার কাছে দেখা যাচ্ছিল। এবার সে আমাদের বাড়ির উঠোনের দিকে দেওয়ালে পা ঝুলিয়ে বসেছিল এবং আমি আবার তার একই ভয়াবহ মুখ দেখতে পেলাম। এবার সে আমার দিকে অদ্ভুতভাবে তাকিয়েছিল। হঠাৎ সে আমার খাটের উপর ঝাঁপিয়ে পড়ল এবং সে আমার উপর ঝাঁপিয়ে পড়ার সাথে সাথেই আমার মুখ থেকে একটা জোরে চিৎকার বেরিয়ে এলো এবং আমি লাফিয়ে উঠে আমার খাট থেকে উঠে দাঁড়িয়ে গেলাম। আমি যখনই এটা করলাম আমার বাড়ির সবাই জেগে উঠল এবং তারপর আমার মা আমার কাছে ছুটে এলেন এবং খুব উদ্বিগ্নভাবে আমাকে জিজ্ঞাসা করলেন কি হয়েছে। তাই আমি তাকে সব কিছু বললাম। ততক্ষণে বাবা এবং বাড়ির অন্য সবাই সেখানে এসে পৌঁছেছে, কিন্তু আমার বাবা ভূত প্রেত এবং এই জিনিসগুলিতে খুব কম বিশ্বাস করেন।
অথবা আমি বলতে পারি যে তিনি একেবারেই বিশ্বাস করেন না। সে আবার আমাকে বলল, আরে এটা তোমার মনের ভুল ধারণা, এরকম কিছুই হয় না। তারপর আমার মা আমাকে বলল যে আমি তোমার কাছে ঘুমাচ্ছি। কিন্তু আমার সাথে এই ঘটনার পর আমার মায়ের চিন্তা অনেক বেড়ে গেল এবং আমি কোনো রকমে সেই রাতটা কাটিয়ে দিলাম। তারপরের দিন সকালে হঠাৎ আমার মা আমার কাছে এসে বলল যে স্নান করে তৈরি হয়ে নাও, কারণ আমাদের যেতে হবে, এবং সে বাবাকে এই বিষয়ে বলতে নিষেধ করে। তারপর আমরা দুজনেই বাবাকে অন্য কোনো অজুহাত দেখিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেলাম। তারপর পথে যাওয়ার সময় আমি মাকে জিজ্ঞাসা করলাম, তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? তখন আমার মা আমাকে বললেন যে গত রাতে তোমার সাথে যা ঘটেছে তা আগেও গ্রামের কিছু লোকের সাথে ঘটেছে এবং তাদের মধ্যে এক বা দুজন মারাও গেছে, এবং আমি চাই না তোমার সাথেও এরকম কিছু ঘটুক। এই বিষয়টি তদন্ত করার জন্যই আমরা পাশের গ্রামের হনুমান মন্দিরে সেই পণ্ডিতজির কাছে যাচ্ছি। এরপর আমরা আমাদের গ্রামের পাশের হনুমানজির মন্দিরে গেলাম এবং আমার মা সেখানে পণ্ডিতকে আমার সাথে যা ঘটেছে তা সব খুলে বললেন। তারপর কিছুক্ষণ পর পণ্ডিতজি আমাদের যা বললেন, আমাদের পায়ের তলা থেকে মাটি সরে গেল এবং আমি বুঝতে পারলাম গত রাতে সেই খোলা মাঠে মলত্যাগ করে আমি কত বড় ভুল করেছি, এবং এখন আমি জানি না এর জন্য আমাকে কত বড় ক্ষতি ভোগ করতে হবে। আসলে সেই পণ্ডিতজি আমাকে বলেছিলেন যে আমি যখন সেই খোলা মাঠে মলত্যাগ করতে গিয়েছিলাম এবং যেখানে আমি মলত্যাগ করতে বসেছিলাম সেখানে একটি মৃত শিশুর কবর ছিল, যেখানে তাকে কবর দেওয়া হয়েছিল, এবং এখন সেই কাচ্চা কালুয়া সেই সময় থেকে আমার সাথে আমার বাড়িতে এসেছে। পণ্ডিতজি বলেছিলেন যে যদি এই জিনিসটি শীঘ্রই চিকিৎসা না করা হয় তবে এটি আপনার বাড়ির একজনের জীবন নেওয়ার পরেই বন্ধ হবে, কারণ সেই কাচ্চা কালুয়া খুব অল্প বয়সে অস্বাভাবিক মৃত্যুবরণ করেছিল, যার কারণে তার আত্মা আজ পর্যন্ত সেখানে ঘুরে বেড়াচ্ছিল এবং এখন তার জীবনে যা কিছু অপূর্ণ ইচ্ছা আছে তাও সে আমাকে দিচ্ছে। সে আমার বা আমার পরিবারের যে কোনো সদস্যের মাধ্যমে তার ইচ্ছা পূরণ করতে চায় এবং এর জন্য তাকে আমার পরিবারের একজনকে হত্যা করতে হবে। তারপর মা পণ্ডিতজিকে এই সমস্যা সমাধানের উপায় বলতে বললেন। তারপর পণ্ডিতজি মন্দির থেকে কিছু একটা মাকে দিলেন এবং মাকে বললেন যে তিনি আজ সন্ধ্যায় বাড়িতে ফিরে কিছু যজ্ঞ বা অন্য না আচার অনুষ্ঠান করবেন যাতে সেই কাচ্চা কালুয়ার আত্মা আমাদের বাড়ি থেকে চলে যায়। এরপরে মা এবং আমি বাড়ি ফিরে এলাম এবং মা এসে বাবাকে সব কিছু জানালেন, কিন্তু বাবা মায়ের কথা শুনে তিনি মায়ের উপর রেগে গেলেন এবং তাকে বলতে লাগলেন যে তুমি বাচ্চাদের মনে কি বাজে কথা ঢুকাচ্ছ, বাস্তবে জীবনে এরকম কিছুই ঘটে না। গত রাতে তার সাথে যা ঘটেছে তা অবশ্যই তার মনের ভুল ধারণা। মা এবং বাবার মধ্যে এই তর্ক তখনও চলছিল। হঠাৎ আমার বোন খুব দ্রুত এবং অদ্ভুতভাবে হেঁটে ঘরের ভিতরে থেকে আমাদের দিকে আসে এবং আমার উপর ঝাঁপিয়ে পড়ে, আমাকে মাটিতে ফেলে দেয়। তারপর সে আমাকে অদ্ভুত কণ্ঠে বলে যে তুমি কি ভেবেছিলে যে তুমি মন্দিরে যাবে এবং আমি জানতে পারবো না? আমি তোমাকে ছেড়ে দেব না, আমি তোমাকে আমার সাথে নিয়ে যাব। তোমরা মন্দিরে গিয়ে অনেক ভুল করেছো আর এই ভুলের জন্য তোমাকে অনেক বড় মূল্য দিতে হবে। আমার বোন আমাকে এই সব কথাই বলছিল। সেই সময় তার গলার স্বর সম্পূর্ণ বদলে গিয়েছিল। সেই স্বর শুনে মনে হচ্ছিল যে এটা তার স্বর নয়, বরং সেই স্বর শুনে মনে হচ্ছিল যেন কোনো বৃদ্ধ এবং প্রাপ্তবয়স্ক মানুষ কথা বলছে। এখন আমি দুই হাত দিয়ে তার গলা থেকে আমার গলা মুক্ত করার চেষ্টা করছিলাম এবং কিছুক্ষণের মধ্যে এইসব ঘটে গেল। এর সাথে সাথে আমার মা এবং বাবার সামনে এইসব ঘটছিল। এরপর বাবা আমার বোনকে আমার কাছ থেকে তাকে সরিয়ে নেয় এবং সাথে সাথেই আমার বোন হঠাৎ সেখানেই অজ্ঞান হয়ে গেল।
এরপর আমি উঠে দাঁড়িয়ে গেলাম। এরপর বাবা আমাকে বললেন যে 1 গ্লাস জল নিয়ে এসো। তারপর বাবা তাকে জ্ঞান ফিরিয়ে আনার জন্য জল দিতে লাগলেন। এরপর বাবা এইসব কথা বিশ্বাস করলেন। তিনি নিশ্চিত হলেন যে আমাদের বাড়িতে সত্যিই আমাকে কোনো অশুভ আত্মা তাড়া করেছে। তারপর আমার বাবা মা একে অপরের সাথে কথা বলছিলেন, কিন্তু আমার বোন সেখানে ছিল না। হঠাৎ করে সে সেখান থেকে উধাও হয়ে গেল। তারপর আমি মা বাবার কাছে গিয়ে আমার বোনের কথা জিজ্ঞাসা করলাম। বাবা বললেন, ও তো এখানেই শুয়েছিল, কোথায় গেল? তারপর মা বাবা চিন্তিত হয়ে পড়লেন। ঘরের বাইরে উঠোনে এসব চলছিল। হঠাৎ ভেতর থেকে আমার ছোট ভাইয়ের চিৎকারের শব্দ এলো। সে আমাদের সবাইকে দ্রুত ভেতরে ডাকলো। আমরা যখন ভেতরে দৌড়ালাম তখন সামনের দৃশ্য দেখে আমাদের পায়ের তলা থেকে মাটি সরে গেল এবং সবথেকে বড় কথা, বাবার অবস্থা আরো খারাপ হয়ে গেল। আসলে আমরা যখন দৌড়ে ভেতরে ঢুকলাম তখন দেখলাম আমার বোন ঘরের বারান্দায় ঝুলছে, যে কয়েক মুহূর্ত আগে বাইরে অজ্ঞান অবস্থায় পড়েছিল। তাকে এভাবে ঝুলতে দেখে মা অজ্ঞান হয়ে পড়লেন। তারপর বাবা দৌড়ে এসে তার পায়ের নিচে কাঁধ রাখলেন এবং আমি দ্রুত উঠে তার ঘাড় থেকে ফাঁস সরিয়ে ফেললাম। তাকে নামানোর পর যখন আমরা তার শ্বাস প্রশ্বাস পরীক্ষা করলাম তখনও তার হৃদস্পন্দন একটু কম ছিল। তারপর আমরা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে গেলাম এবং সেদিন কোনোভাবে তার জীবন রক্ষা পেয়েছিল। এখন বাড়ির সবাই বুঝতে পেরেছিল যে আমাদের বাড়িতে একটি খুব বিপজ্জনক আত্মা আছে, যে বাড়ির একজন সদস্যকে তার শিকার বানাবে। তারপর হাসপাতাল থেকে বাবা গ্রামের 1-2 বন্ধুর কাছ থেকে সেই পণ্ডিতজির মোবাইল নাম্বার নিয়েছিলেন, যাদের কাছে আমরা দিনের বেলায় গিয়েছিলাম এবং তাকে ফোন করে ফোনে সব কিছু জানিয়েছিলেন। এরপর সন্ধ্যায় আমরা যখন পণ্ডিতজির সাথে আমাদের বাড়িতে এলাম তখনই সেখানে খুব অদ্ভুত একটা ঘটনা ঘটল। আসলে পণ্ডিতজি আমাদের আগে আগে হাঁটছিলেন এবং আমরা সবাই তার পিছনে পিছনে যাচ্ছিলাম, কিন্তু পণ্ডিতজির আমাদের ঘরে প্রথম পা রাখার সাথে সাথেই আমাদের ঘরের দরজা খুলে গেল। আর এটা দেখে আমাদের সকলের অবস্থা খুবই খারাপ হয়ে গেল। ততক্ষণে গ্রামের কিছু লোকও সেখানে এসে পৌঁছেছিল এবং কিছুক্ষণের মধ্যেই সেখানে মানুষের ভিড় জমে গিয়েছিল। তখন পণ্ডিতজি আমাদের বললেন যে এই আত্মাটি আমরা যা ভেবেছিলাম তার চেয়েও বহুগুণ বেশি বিপজ্জনক এবং এটি কোনো সাধারণ আত্মা নয়, বরং একটি কাচ্চা কালুয়া, যে বোকা এবং শিশুর মতো একগুঁয়ে এবং একবার এটি কিছু করার সিদ্ধান্ত নেয় তারপর সেটি না করে ছাড়ে না। কিন্তু আমরা যদি নিজেরাই তাকে তার প্রয়োজনীয় জিনিস দিই তাহলে হয়তো সে আমাদের অনুসরণ করা বন্ধ করে দিতে পারে। অন্যথায় কাচ্চা কালুয়ার এই আত্মা এত বিপজ্জনক এবং নোংরা, এ কোনো তন্ত্রমন্ত্র দ্বারা আবদ্ধ হতে পারে না। তারপর বাবা পণ্ডিতজিকে জিজ্ঞাসা করলেন যে এটি থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় আছে কি না। তখন পণ্ডিতজি আমাদের বললেন যে আমাদের পরিবারের কারো বলিদানের প্রয়োজন এবং আমরা যদি এটিকে বলিদান করি তবে সম্ভবত এটি আমাদের অনুসরণ করা বন্ধ করে দেবে। এই কথা শুনে বাবা একটু ভয় পেয়ে গেলেন এবং তিনি পণ্ডিতজিকে বললেন যে পণ্ডিতজি, আপনি কি বলছেন? আমি কিভাবে আমাদের পরিবারের কোনো সদস্যকে বলিদান করতে পারি? তখন পণ্ডিতজি বললেন যে আমাদের কেবল একজন মানুষকে বলিদান করা প্রয়োজন নয়, বরং আমরা একটি পশুও বলি করতে পারি। এরপর আমাদের গ্রামে মা কালীর একটি মন্দির ছিল। তারপর সেই মা কালীর মন্দিরের পুরোহিতকেও সেখানে আনা হয়েছিল এবং তারপর তিনি আমাদের বলেন যে তোমাদের কাছের কোনো জীবন্ত প্রাণী বলি দাও, তারপরে সে তোমার অনুসরণ করা বন্ধ করে দেবে। কিন্তু বাবা বললেন যে এটা কিভাবে হতে পারে? কোনো জীবন্ত প্রাণী বলি দিয়ে কোনো আত্মা আমাদের অনুসরণ করা বন্ধ করতে পারে? তারপর সেই 2 পণ্ডিতজি আমার বাবার সাথে দেখা করে ব্যাখ্যা করলেন যে তার কেবল একজনের আত্মার প্রয়োজন, তা সে মানুষ হোক বা প্রাণী। এরপর আমাদের বাড়িতে একটি ছাগল আনা হয়েছিল, কিন্তু পণ্ডিতজি
আগেই বলেছিলেন যে ছাগলটি সম্পূর্ণ কালো হওয়া উচিত, অর্থাৎ কালো রঙের হওয়া উচিত। এরপর ছাগলটি এনে কাচ্চা কালুয়ার নামে বলি দেওয়া হয় এবং মা কালীর কাছে প্রার্থনা করা হয় যে কাচ্চা কালুয়ার আত্মা আমাদের অনুসরণ করা বন্ধ করুক। এরপর ধীরে ধীরে আমাদের বাড়িতে সব কিছু ঠিক হয়ে যেতে থাকে এবং এরপরে বাবা আমাদের বাড়িতে একটি শৌচাগার তৈরি করিয়ে দেন, যার কারণে আমরা চিরতরে মলত্যাগের জন্য ঘর থেকে বের হওয়া বন্ধ করে দেই। আমি আপনাদের সকলকে বলতে চাই যে যদি আপনিও কোথাও খোলা জায়গায় মলত্যাগ বা প্রস্রাব করতে যান, তাহলে প্রথমে সেই জায়গাটি সম্পর্কে সঠিকভাবে জেনে নিন, না হলে এই জিনিসগুলি আপনাদের সাথেও হতে পারে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের সত্যি ভৌতিক কাহিনী। তো আপনাদের কেমন লাগলো আর আপনারা কোথা থেকে শুনছেন আমাদের কমেন্ট করে কমেন্ট বক্সে জানান। এখন আপনারাও আপনাদের ভৌতিক কাহিনী আমাদের পাঠাতে পারেন সত্যি ভৌতিক কাহিনী @gmail.com-এ। তো শীঘ্রই আরেকটি গল্প নিয়ে আপনাদের কাছে উপস্থিত হব। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন।